হ্যালো 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 সবাইকে টপাস বাংলায় স্বাগত জানাই। আশা করি তোমরা পড়াশুনো করছো এবং থিওরির সাথে সাথে এমসিকিউগুলোকে বেশি জোর দিচ্ছ, কারণ এমসিকিউ করতে করতে তুমি অনেক ওর যে রিলেটেড থিওরিগুলো আছে সেগুলো তুমি সহজেই কিন্তু শিখে যেতে পারবে। তো থিওরি পড়ছি, তারপরে কোশ্চেন করার সময় আবার কি হচ্ছে, যেখানে আটকে যাচ্ছি সেই থিওরিগুলো কিন্তু আবার করে নিচ্ছি। তো তোমাদেরকে এর আগে আমার নিউটনস লর যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। সেখান থেকে কী কী শিখবে, তো সেখান থেকে এফবিডি ড্র করা শিখে যাবে এবং বিভিন্ন ধরনের পুলি ব্লক সিস্টেমের যে কোশ্চেন আছে সেটা কিন্তু শিখে যাবে। তোমাকে খেয়াল রাখতে হবে ঘর্ষণ চ্যাপ্টার আর নিউটনস ল যেটা আছে সে তার এফবিডি আমাকে ঠিক করে জানতে হবে। ফ্রি যারা মুক্ত বস্তু চিত্র ঠিক করে আঁকতে পারবে তাদের 80% কোশ্চেন কিন্তু ওখানেই সলভ হয়ে যাবে। মুক্ত বস্তু চিত্র যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু কোশ্চেন তুমি করতে পারবে না। তো খেয়াল রাখতে হবে আমাকে যে মুক্ত বস্তু চিত্রগুলোকে আমাকে ঠিক করে আঁকতে হবে। তারপরে আমি নিউটনস লয়ের কোশ্চেনগুলো করব, ত্বরণ বের করা শিখব। সেখানে কিন্তু আমাদের ঘর্ষণ কিন্তু ছিল না, এবার আমাদের যেটা এসছে সেটা হচ্ছে ঘর্ষণ চ্যাপ্টার। সেই ঘর্ষণ চ্যাপ্টার আমরা শুরু করব, ঠিক আছে। ধরে নাও তুমি রাস্তা দিয়ে হাঁটছো, সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি পা পিছলে, কাদা ছিল পা পিছলে পড়ে গেছে। তো কাদাতেই কেন পড়ে গেছো তুমি? কারণ কাদাতে যখন আমি চলছি তখন কিন্তু ঘর্ষণ বলের অভাব হয়েছে, তো তুমি পড়ে গেছো, ঠিক। তো ঘর্ষণ বল আমাদের কি কি কাজে লাগে, ঘর্ষণ বল কোথা থেকে শুরু হয়, সেগুলো আজকে আমরা পড়বো। তোমরা ঘর্ষণ বলের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখো। আমি একটি খুঁটিনাটি ছবি আঁকা কী করে শিখবো, সেই ছবি আঁকার থেকে কোশ্চেন কীভাবে সলভ হবে সেগুলো কিন্তু আমি তোমাদের বলবো, ঠিক আছে। তো ঘর্ষণ বল শুরু হয়েছে কোথা থেকে? ঘর্ষণ বল শুরু হয় স্পর্শজনিত বল বলা হয়। স্পর্শ ছাড়া কিন্তু ঘর্ষণ আসবে না, দিস ইজ কন্ট্যাক্ট ফোর্স। তো কন্ট্যাক্টে থাকা দুটো সারফেসের মধ্যে কি এমন হয় যার জন্য ঘর্ষণ আসে? আমরা একটি বস্তু ধরে না, একটি বস্তুকে আমি একটি টেবিলের ওপরে রেখে দিয়েছি, একটি বস্তুকে টেবিলের ওপরে রাখা হয়েছে, ঠিক। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি মসৃণ বস্তু, কিন্তু একে যদি আমি আণবিক স্তরে গিয়ে দেখি তাহলে এই যে তল আছে, এই যে সারফেস আছে, সেই সারফেসে সেই তলেই কি হচ্ছে, ইরেগুলারিটিস বা অমসৃণতা কিন্তু আছে। তো বস্তুটি আমার এরকম আছে, আমি আণবিক স্তরে গিয়ে দেখছি, এই জায়গাটাকে আমি দেখছি, ঠিক আছে, এই জায়গাটাকে দেখছি। তাহলে আর একটি নিচের যে তল আছে সেই নিচের তলেও কি হয়েছে, অমসৃণতা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক। তো তুমি বুঝতেই পারছো দুটো কাটা কাটা টাইপের, খাঁজ কাটা টাইপের কিন্তু এখানে বেরিয়ে আছে, যেই দুটো কি হচ্ছে, মিলে যাচ্ছে। এই খাঁজ কাটাগুলো একে অপরের সঙ্গে মিলে যাচ্ছে। তোমরা কখনো কাপড় কাচা ব্রাশগুলো নেবে, দুটো ব্রাশ নিয়ে ওর যে এই খাঁজ কাটাগুলো আছে এরকম করে, যেটা আছে কাপড় কাচার যে ব্রাশগুলো, সেই দুটো ব্রাশকে নিয়ে উল্টো করে এভাবে এইভাবে করে তুমি ধরে রাখো, ঠিক। তাহলে দেখতে পাবে যে একে যখন আমি দুটো খাঁজ কাটা যখন মিলে যাবে, দুটো খাঁজ একে অপরের পরিপূরক হবে, মিলে যাবে, তখন কিন্তু একটাকে ঠেললে অপরটা কিন্তু ওকে আটকানোর চেষ্টা করবে। কিন্তু এখানে যদি মসৃণ থাকতো তাহলে কিন্তু সহজে চলে যেত। তো যখন তুমি হাঁটছো, পড়ে গেছো, তখন তোমার মধ্যে কী হয়েছে, এই মসৃণতা, এই অমসৃণতা কিন্তু কাজ করেনি। এই অমসৃণতা মানে এই খাঁজ কাটাগুলো যদি থাকে তাহলে তোমাকে কিন্তু আটকে দিত। তো এই খাঁজ কাটাগুলো থাকার জন্য এখানে কি হচ্ছে, একটা খাঁজ একে অপরের সঙ্গে মিলে যাওয়ার ফলে ঘর্ষণের সৃষ্টি হয়েছে। আমি যখনই একে বল প্রয়োগ করব এখানে এটা ব্যান্ডেজের মতো কাজ করবে। আমরা যখন কেটে যাই, কিছু কেটে গেলে আমরা ব্যান্ডেজ লাগিয়ে রাখি। কেন লাগিয়ে রাখি? কারণ একে এর সঙ্গে ধরে রাখার জন্য আমরা কিন্তু ব্যান্ডেজ লাগিয়ে রাখি। তার মানে কোনো জায়গায় যখন দুটো তল থাকবে, সেই স্পর্শজনিত জায়গায় আমি যদি একটা বস্তুকে চালানোর চেষ্টা করি তাহলে ব্যান্ডেজের মতো কাজ করবে কে? ঘর্ষণ কি করবে? একটা ব্যান্ডেজের মতো কাজ করবে, মানে ও দুটো বিন্দুকে আটকে রাখার চেষ্টা করবে। এ আর বি বিন্দু যে আছে সেই দুটো বিন্দুকে কোনো না কোনোভাবে ধরে রাখার চেষ্টা করবে। কেন? এখানে খাঁজ কাটা আছে, আমি যখন ঠেলতে যাব এ কিন্তু একে অপরের বিরুদ্ধে কাজ করবে। তাহলে আমার মেন কারণ হচ্ছে,
কারণ হচ্ছে যে খাঁজ কাটা একে অপরের সঙ্গে মিলে যায়, দুই হচ্ছে এরা এতটাই কাছাকাছি থাকে, এ আর বি এতটাই কাছাকাছি চলে আসে, এদের মধ্যে বন্ধনের সৃষ্টি হয়। বন্ধনের সৃষ্টি হলে একটি বল প্রয়োগ হয়, যেটাকে আমরা বলবো আসঞ্জন বল। তো এখানে আসঞ্জন বলের কিন্তু সৃষ্টি হয়েছে। এই আসঞ্জন বল মানে কি, দুটি আলাদা আলাদা বস্তুর ওপরে যে বল প্রয়োগ হয় তাকে আসঞ্জন বল বলা হয়। আমি যদি একটি গ্লাসে জল রাখি, জল আর গ্লাসের কণার মধ্যে যে বল লাগবে সেটাকে আসঞ্জন বল বলা হয়। জল আর জলের কণার মধ্যে যে বল লাগবে সেটাকে বলা হয় সংশক্তি। তোমরা পড়েছো হয়তো 9 বা 10-এ পড়েছো তোমরা। তো এখানে আসঞ্জন বল কেন বলা হচ্ছে, কারণ এ और বি দুটো আলাদা আলাদা কণার, দুটো আলাদা আলাদা বস্তুর হচ্ছে কণা, আলাদা আলাদা বস্তুর কণার যদি বল প্রয়োগ হয় তাহলে সেটা হয়ে যায় আসঞ্জন বল। তো এক হচ্ছে আসঞ্জন বল, ওদের বন্ধন সৃষ্টি করেছে। দুই হচ্ছে খাঁজ কাটাগুলো একে অপরের সঙ্গে মিলেছে, যখনই আমাকে বল প্রয়োগ করতে হবে আমাকে ওই বন্ধনকে কিন্তু ভাঙতে হবে, ওদের মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধন ভাঙতে হবে। তো বন্ধন ভাঙার জন্য আমি এফ লাগাবো, তার মানে একটি নির্দিষ্ট এফের পরে, আমি নির্দিষ্ট একটি বল দেওয়ার পরেই কিন্তু এই বন্ধন ভাঙতে পারে। তার মানে যে কোনো বলে কিন্তু একটি বস্তু চলতে পারে না। ভেবে দেখো, একটি বড় লোহার বাক্স আছে, তুমি ঠেলছো, তুমি একা ঠেলতে পারছো না, তোমার ভাইকে ডাকছো যে চলে আয়, তো তুমি তোমার ভাইকে নিয়ে আবার ঠেলছো, তার মানে তুমি কী করার চেষ্টা করছো, এই বন্ধন ভাঙার চেষ্টা করছো। সেই বন্ধন কিন্তু তুমি একা ভাঙতে পারছো না, তোমার বড় ভাইকে ডেকে আরও বল বেশি করলে আরও কী হবে, এই বন্ধন ভাঙার জন্য সহজ হবে, কারণ আমি বল বেশি প্রয়োগ করছি। তার মানে একটি নির্দিষ্ট পরিমাণ বল না হলে এই বন্ধন কিন্তু ভাঙবে না, আর বস্তু কিন্তু চলবে না। ঠিক আছে, তাহলে আমি বোঝাতে পারলাম যে একটি ব্যান্ডেজের মতো কাজ করবে ঘর্ষণ বল। সেই ব্যান্ডেজকে ভাঙতে হলে বা কাটতে হলে সেই ব্যান্ডেজকে আমাকে মানে একটা ন্যূনতম মানের বল দরকার। সেই ন্যূনতম মানের বল হলে এই বন্ধন ভেঙে যাবে, বস্তু একে অপরের সাপেক্ষে চলতে শুরু করবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার যখন চলতে শুরু করেছে তখন কি ঘর্ষণ লাগে না? অবশ্যই, যখন চলতে শুরু করেছে, তুমি যখন নতুন জুতো কিনেছো, সেই জুতো যখন 2 বছর পরে দেখবে তার সোল উঠে গেছে, জুতোর নিচটা উঠে গেছে, কিন্তু আমি সব সময় কি করেছি, হেঁটেছি, ওই জুতোটা পরে আমি হেঁটেছি, তার মানে আমি যখন হাঁটছি তখন আমার কি হচ্ছে, ঘর্ষণ বল প্রয়োগ হয়েছে। গাড়ির চাকা, গাড়ির টায়ার যখন আমরা চেঞ্জ করি, নতুন টায়ার 4-5 বছর পরে সেই টায়ারগুলো কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। কেন? ওই টায়ার অনবরত কি হচ্ছে, চলছে, তাতে ঘর্ষণ লাগছে। তার মানে বস্তু চললেও ঘর্ষণ লাগবে, বস্তু না চললে, মানে বস্তু চলছে না কিন্তু চলার প্রবণতা রাখছে, চলার চেষ্টা করছে, তখন কিন্তু আমাদের ঘর্ষণ বল প্রয়োগ হবে। ঠিক তো, তাহলে স্যার ঘর্ষণ বল 2 টাইপের হতে পারে, 2টি টাইপের ঘর্ষণ বল কিন্তু হতে পারে। তাহলে তোমরা লিখে নেবে যে ঘর্ষণ বলের কারণ বইতে আছে, বইতে পড়বে, এভাবে করে তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আমি যাচ্ছি ঘর্ষণের 2টো পার্টে যাচ্ছি। আর একটা পার্ট বলে দিই, যে এই যখন বন্ধন ভাঙবে, সেই বন্ধন যখন ভেঙে যাবে একটি তরঙ্গের সৃষ্টি হবে, একটি শক্তি কী হবে, রিলিজ হবে, এনার্জি রিলিজ হবে, সেই শক্তি তরঙ্গ রূপে কিন্তু বেরোবে, সেই শক্তি তরঙ্গ রূপে বেরোবে, কারণ এদের মধ্যে আসঞ্জন বলের জন্য একটি বন্ধন তৈরি হয়েছিল, সেই বন্ধনকে ভাঙলে একটি তরঙ্গের সৃষ্টি হবে। ঠিক আছে, চলো এবার এই ঘর্ষণকে আমরা 2টো ভাগে ভাগ করি, একটি স্থির ঘর্ষণ, একটি হচ্ছে চল ঘর্ষণ। স্থির ঘর্ষণ মানে বস্তু স্থির আছে কিন্তু চলার প্রবণতা রাখছে, তুমি ঘুমিয়ে আছো, কেউ এসে ঠেলছে, ঠিক আছে, কেউ এসে ঠেলছে, ঠিক। একটি বস্তু দাঁড়িয়ে আছে কিন্তু কেউ ঠেলছে না, কিন্তু একটি বস্তু দাঁড়িয়ে আছে, কেউ এসে ঠেলছে কিন্তু সেই বস্তু চলছে না, দুটোর মধ্যে তফাৎ আছে। একটি বস্তু, একটা হচ্ছে স্থির ঘর্ষণ বল, একটা হচ্ছে স্থির ঘর্ষণ বল, আর একটা হচ্ছে চল ঘর্ষণ। স্থির ঘর্ষণ আর চল ঘর্ষণ। স্থির ঘর্ষণে কী হবে, বস্তু স্থির কিন্তু গতিশীল হওয়ার প্রবণতা থাকে, বস্তু স্থির কিন্তু সে গতিশীল হতে চাইছে, তার প্রবণতা আছে, সেটা কেমন? 1 নম্বর আমি বলছি, ঠিক 1 আর 2 দুটোই স্থির,
1 আর 2 দুটো স্থির, কিন্তু প্রথমটাতে কি হচ্ছে, কোনো বল প্রযুক্ত হচ্ছে না, প্রথমটাতে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তার মানে ঘর্ষণ বলও শূন্য হবে, ঘর্ষণ বল শূন্য হবে। কেউ বলবে স্যার ঘর্ষণ বল শূন্য হবে কেন? কারণ বস্তু স্থির থাকলে নেট প্রযুক্ত বল শূন্য হয়। আমি যদি বাইরে থেকে কোনো বল না লাগাই, বাইরে থেকে যদি কোনো বল না লাগাই, তাহলে কোনো বল লাগছে না, তাহলে ঘর্ষণ বলও লাগবে না, তো নেট তো জিরোই হবে। তুমি ভেবে দেখো ঘর্ষণ বল লাগিয়ে দিয়েছো এর উপরে ঘর্ষণ বল লাগালে নেট প্রযুক্ত বল শূন্য হবে না। নেট প্রযুক্ত বল শূন্য মানে কি, আমি কিছু বল লাগাইনি, তাহলে ঘর্ষণ বলও শূন্য হবে, তাহলে এখানে ঘর্ষণ বল শূন্য হবে। কিন্তু এখানে বস্তু স্থির আছে, এখানে বস্তু স্থির আছে, আমি বল প্রয়োগ করেছি, তাহলে ঘর্ষণ বলও কিছু থাকবে। ঘর্ষণ বল শূন্য নয়, ঘর্ষণ বল নট ইকুয়ালস টু 0, ঠিক? তো ঘর্ষণ বল শূন্য হবে না, কিন্তু বস্তু স্থির আছে, তার মানে বস্তু স্থির থাকবে কিন্তু গতিশীল হওয়ার প্রবণতা রাখবে। প্রবণতা থাকলে তবেই ঘর্ষণ বল লাগবে, এর কোনো প্রবণতা নেই চলার, এর প্রবণতা আছে, সেই জন্য ঘর্ষণ বল লাগছে, এর প্রবণতা নেই সেই জন্য ঘর্ষণ বল কিন্তু লাগছে না। তো স্থির ঘর্ষণ বল তখন লাগবে যখন বস্তু স্থির থাকে এবং গতিশীল হওয়ার প্রবণতা রাখে, তখন স্থির ঘর্ষণ বল লাগবে, ঠিক আছে? চল ঘর্ষণ কখন লাগবে? বস্তু যখন গতিশীল হয়, বস্তু গতিশীল হয় এবং সেই গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করে, এখানে প্রবণতা থাকে, ঠিক? বস্তু গতিশীল হয় এবং সেই গতির বিরুদ্ধে চল ঘর্ষণ প্রযুক্ত হয়, ঠিক? এখানে কি বস্তু স্থির থাকে কিন্তু গতিশীল হওয়ার প্রবণতা রাখে, সেই প্রবণতার বিরুদ্ধে ঘর্ষণ বল কাজ করে, যে ঘর্ষণ বল লাগে, যে ঘর্ষণ বল প্রযুক্ত হয়, তাকে আমরা স্থির ঘর্ষণ বলবো, ঠিক আছে? একে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশান, সেই জন্য এফএস লেখা হয়, স্ট্যাটিক ফ্রিকশান এফএস লেখা হয়। একে চল ঘর্ষণ বলা হয় কাইনেটিক, কাইনেটিক বলা হয়, কাইনেটিক ফ্রিকশান। তো চল ঘর্ষণের আবার দুটো পার্ট আছে, হচ্ছে স্লাইডিং ফ্রিকশান, রোলিং ফ্রিকশান, মানে আবর্ত ঘর্ষণ। এর একটা পার্ট হচ্ছে আবর্ত ঘর্ষণ, যখন চাকা ঘোরে যে ঘর্ষণ লাগে, চাকা ঘুরলে যে ঘর্ষণ লাগবে সেটা হচ্ছে তোমার হচ্ছে আবর্ত ঘর্ষণ। আর একটা বক্সকে যখন ঠেলে নিয়ে যাচ্ছে তখন স্লাইডিং ফ্রিকশান, মানে স্লাইড করছে, বস্তু পিছলে যাচ্ছে, তখন পিছলে যাওয়ার বিরুদ্ধে যেটা হবে, বুঝতে পেরেছো? মানে একটি ট্রলি ব্যাগ আছে যেটাকে ঠেলে নিয়ে যাচ্ছ, চাকা নেই, আর একটা আছে যেটাতে চাকা আছে, সেটাতে লাগবে আমাদের, দুটোতেই চল ঘর্ষণ লাগবে, একটা হবে আবর্ত ঘর্ষণ আর একটা পিছলে যাওয়ার জন্য যেটা স্লাইডিং বলা হয়, যেটা পিছলে যাওয়ার বিরুদ্ধে যে ঘর্ষণ লাগে সেটা হচ্ছে চল ঘর্ষণেরই একটা পার্ট, সেটা আমাদের স্লাইডিং ফ্রিকশান হবে, বাংলাতে দেখে নেবে, ইংলিশে স্লাইডিং ফ্রিকশান বলা হয়, ঠিক আছে? তো এবার আমাদের দেখতে হবে যে এই ঘর্ষণের মানগুলো কেমন আসবে, এবার আমরা ঘর্ষণ বলের কোশ্চেন কিভাবে সলভ হয়, ঘর্ষণ বল কেমন লাগবে, ব্লক সিস্টেম কিভাবে কোশ্চেন সলভ করতে হবে, সেইগুলো কিন্তু আমরা দেখব, ঠিক আছে? তো পুরো ডিটেলসে আমরা স্থির ঘর্ষণ, চল ঘর্ষণ পড়ব। স্থির ঘর্ষণ, ঠিক? স্থির ঘর্ষণ মানে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশান, মানে স্থির ঘর্ষণ, আর সেটাকে আমরা এফএস দিয়ে লিখব, ঠিক আছে? তো এবার আমি কিভাবে করব, কোনো ব্লক যদি থাকে তার ভর যদি এম থাকে, কোনো ব্লক দেওয়া আছে তার ভর হচ্ছে এম, তাহলে নিচের দিকে লাগবে আমাদের এমজি, যেটা আমরা সবাই জানি, যেটা আমরা যারা জানো না তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা আগে গিয়ে নিউটনস ল ঠিক করে করো। নিউটনস ল যদি ঠিক না হয়, মানে নিউটনস লয়ের ঘর্ষণ ছাড়া যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি ঠিক না হয়, ঘর্ষণ দ্বারা কোশ্চেনগুলো করতে পারবে না, ঠিক আছে? তো একই মেথড হবে, শুধু একটা এক্সট্রা ফোর্স এখানে লেগে যাবে, ঘর্ষণ বল। তো নিচের দিকে এমজি লাগলে স্পর্শ বল, এখানে যেহেতু স্পর্শ আছে উপর দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল কিন্তু লাগবে, ঠিক? লম্ব প্রতিক্রিয়া বল লাগবে। এবার তুমি ভেবে দেখো, এখানে আমি এফ দিয়েছি,
ঠিক ঘর্ষণ কোন দিকে হবে তাহলে? ঘর্ষণ কোন দিকে হবে? ঘর্ষণ হবে বিপরীত দিকে, যেদিকে চলার চেষ্টা করছে বস্তু। তার মানে কি ঘর্ষণে এটা চাইবে, আমি এখন এমজিআর এনে যাচ্ছি না, আমি পরে আবার আঁকবো এই ছবিটা। ঘর্ষণ কি করবে, এ আর বি হচ্ছে দুই বন্ধু, এরা পাশাপাশি আছে, এ বি দুই বন্ধু, এই দুটো বিন্দু একই সাথে আছে। ঘর্ষণ চাইবে এই দুই বন্ধুকে একই সাথে রাখতে, ঘর্ষণ চাইবে এই দুই বন্ধুকে একই সাথে রাখতে। তাহলে ভেবে দেখো, যখন ঘর্ষণ আমি বসাবো, ঘর্ষণের ছবি আঁকবো, তখন এটা ভাববো যে ঘর্ষণ নেই বলে। তো ঘর্ষণ যদি না থাকে তাহলে এ দূরে চলে যাবে, এ দূরে চলে যাবে, বি পিছিয়ে পড়বে। তো ঘর্ষণ তো এটা চায় না, ঘর্ষণ চায় দুই বন্ধু যারা কাছে কাছে আছে তারা যেন কাছে থাকে। তাহলে একে কাছে আনার জন্য ঘর্ষণ এই দিকে লাগবে, আর বিকে কাছে নিয়ে যাওয়ার জন্য এর এই দিকে লাগবে ঘর্ষণ। তার মানে আমি দুটো তলে ঘর্ষণ কিন্তু আঁকতে পেরে গেছি। এতে ঘর্ষণ লাগবে পেছন দিকে, আর বিতে ঘর্ষণ লাগবে সামনের দিকে। এবার বইতে তোমাদের বস্তুর ওপরে চেয়েছে, তো বস্তুর ওপরের জন্য এটাই নিয়েছে, শুধু বিটটা আঁকেনি, বুঝতে পেরেছে? তো আমি যদি শুধুই বস্তুর আঁকি, তাহলে ঘর্ষণ বল পেছন দিকে লাগবে আর সামনের দিকে প্রযুক্ত বল। ঠিক এটাই হবে ছবি। আর এখানে এন লাগবে আর এমজি লাগবে। ঠিক স্যার, এন আর এমজির এখানে কি দরকার? এন আর এমজির এখানে কি দরকার? এন আর এমজির এখানে কাজ আছে। ধরে নাও আমি একটা বক্সকে ঠেলছিলাম, এভাবে করে ঠেলছিলাম, বা তুমি একটা ঠেলা গাড়িকে ঠেলছো, এরকম গাড়িকে ঠেলছো, ঠিক আছে? তো কেউ এসে উঠে গেছে, এ চাকা নেই, ধরে নাও এ চাকা নেই, এ হচ্ছে এইভাবে যাচ্ছে, ঠিক? তুমি এসে ওপরে উঠে গেলে, তোমার বন্ধু তো রেগে গেল, সেই বন্ধু ঠেলছিল, সেই বস্তুকে ঠেলছিল, তুমি এসে কি করলে, আবার ওর উপরে উঠে গেলে। তখন সে কেন রেগে গেছে? তুমি এসে ওর যে ভরটা ছিল এম, তার সাথে আরও একটা এমজি যোগ করে দিয়েছো। মানে তুমি এসে ওর এনকে বাড়িয়ে ফেলেছো, মানে প্রথমে তোমার এন ছিল এমজি, এখন ছোট এম আছে আর তোমার নিজের ভরও আছে, গিয়ে বসে আছো। তো এখন টোটাল যে ভরটা নিচের দিকে লাগবে এম প্লাস এমজি। তো বন্ধু কেন রেগে যাবে? কারণ এন ইকুয়ালস টু এখন এমজির জায়গায় আরও একটা এক্সট্রা বল লেগে গেছে, এন বেড়ে গেছে, মানে ঠেলতে কষ্ট হবে। কেন ঠেলতে কষ্ট হবে? কারণ এন যদি বেড়ে যায়, এই ইন্টারলকিংগুলো, খাঁজ কাটাগুলো, এই যে খাঁজ কাটাগুলো ছিল, এই খাঁজ কাটাগুলো ভালোভাবে আরও একে অপরকে জড়িয়ে ফেলবে, তুমি ভেবে দেখো যে দুটো খাঁজ কাটা, দুটো ব্রাশ, দুটো সাবান, দুটো জামা পরিষ্কার করার ব্রাশ নিলে, দুটোকে এরকম চেপে ধরলে, দিয়ে বললো ঠেলো, ঠিক? যে কোনো একটাকে যদি ঠেলতে চাও তাহলে দেখবে অনেক কষ্ট হবে। তার মানে যত উপর থেকে বল প্রযুক্ত হবে, ততই খাঁজ কাটাগুলো ভালোভাবে একে অপরের সঙ্গে মিলে যাবে, ফলে আমাদের ঠেলতে আরও কষ্ট হবে। তার মানে এনের সঙ্গে তো এর একটা সম্পর্ক আছে, এনের সঙ্গে ওর জন্মান্তরের সম্পর্ক আছে এফের, কারণ এন যদি না থাকে এফ থাকবে না, বুঝতে পেরেছে? এন থাকলে এফ থাকবে, এফ থাকলে এন থাকতেই হবে, দুটো জিনিস একসাথে থাকতে হবে, দুই পৃথিবী, ঠিক? এন আর এফ আমাদেরকে থাকতেই হবে, ঠিক আছে? তো এটা বুঝলাম যে এন যদি বেড়ে যায় এফ বেড়ে যাবে। তাহলে প্রথম যেটা এলো স্থির ঘর্ষণ বলের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, সেই ম্যাক্সিমাম ভ্যালু এনের ওপরে নির্ভর করে, সেই ম্যাক্সিমাম ভ্যালু এফ ম্যাক্স আমি লিখছি, এফ ম্যাক্স হচ্ছে এনের ওপর নির্ভর করে। স্যার এফ ম্যাক্সটা কি? এফ ম্যাক্স হচ্ছে কোনো স্থির ঘর্ষণ বলের সীমাস্থ, মানে স্থির ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল, আর সেটাকে ম্যাক্সিমাম বলা হয়। কি বললাম? আমি বল প্রয়োগ করছি, বস্তু চলছে না, কেন চলছে না? কারণ কি হচ্ছে, ওপর দিক থেকে ঘর্ষণ বল আমাকে থামিয়ে রেখেছে, ঠিক? আমি আর একটু বাড়ালাম, বস্তু আবারও চলছে না। ধরো আমি একটা বক্সকে ঠেলছি, কম বল দিয়ে ঠেলেছি, চলছে না। আরেকটু বল বাড়ালাম, আরেকটা বন্ধুকে ডাকলাম, বললাম আয় ঠেল, তখনও চলছে না। আরেকটা বন্ধুকে ডাকলাম, বলে আয় ঠেল, তখনও চলছে না। তুমি ভেবে দেখো, অপর দিক থেকে কোনো একজন আছে, ধরো না ভূত আছে, অপর দিক থেকে কোনো ভূত তোমাকে উল্টো দিক থেকে ঠেলছে, তাহলে তুমি যখন প্রথমে একা বল লাগাচ্ছিলে, সেই ভূত কী করছিল, তোমাকে তত বল লাগাচ্ছিল যতটাই তুমি লাগিয়েছিলে ওই দিকে।
ঠিক, তারপরে দুজন বন্ধু এলে, দুজন বন্ধু এসে বলকে বাড়িয়ে ফেলে, তখনও দেখা যাচ্ছে ওই ভূত দুজনকেই থামিয়ে দিয়েছে, মানে সে আরও বেশি বল প্রয়োগ করেছে। তার মানে ওই যে ভূত ছিল সে প্রথমে যে বল প্রয়োগ করেছিল, তারপরে দুই বন্ধু আসার পরে বল কিন্তু সে বাড়িয়ে ফেলেছে। আবার তোমার তিন বন্ধু এসে ঠেলছো, তখনও চলছে না। তার মানে যে ভূত ছিল সেই ভূত আবার বল বাড়িয়ে ফেলেছে। তার মানে স্থির ঘর্ষণ বল হচ্ছে ওই ভূত, মানে স্থির ঘর্ষণ বল নিজের ভ্যালুকে পরিবর্তন করতে পারে। স্থির ঘর্ষণ বল নিজের ভ্যালুকে পরিবর্তন করতে পারে না। যদি পরিবর্তন করতো, ধরে নাও ওই ভূতকে কেউ বলে দিয়েছে যে 10 নিউটনে বেশি লাগাতে পারবি না, তাহলে তোমার দুই বন্ধু প্রত্যেকেই 10 করে লাগাতে পারো। প্রথমে আমি যখন একা এসেছি তখন 10 আর 10 কী হয়ে যাবে, 10 আর 10 সমান হয়ে যাবে, তো আমাকেও থামিয়ে ফেলবে। ঠিক, 10 আর 10 ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু আরেকজন বন্ধুকে যখন ডেকেছি, আমি 10 মিনিট 20 দিচ্ছি, ওই ভূত কিন্তু 10-এর বেশি দিতে পারবে না, তখন কিন্তু বস্তু চলতো। কিন্তু আমি এমন কেস বলছি, আমি বল বাড়িয়ে যাচ্ছি কিন্তু বস্তু চলছে না। এরকম কোনো কেস যদি থাকে, তার মানে কেউ অপর দিক থেকে পরিবর্তনশীল বল দিচ্ছে। সেই পরিবর্তনশীল বল হচ্ছে স্থির ঘর্ষণ বল। তার মানে স্যার, স্থির ঘর্ষণ বল কি পরিবর্তন হতে পারে? ইয়েস, স্থির ঘর্ষণ বল পরিবর্তন হতে পারে। স্থির ঘর্ষণ বল পরিবর্তনশীল বল, যেটাকে বলা হয় সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, যাকে বলা হয় স্বনিয়ন্ত্রক বল। এ নিজের ভ্যালুকে পরিবর্তন করতে পারে, কিন্তু স্যার এ যতক্ষণ খুশি কী করতে পারে? যতক্ষণ খুশি করতে পারে না। এর একটা সর্বোচ্চ মান আছে, সেই সর্বোচ্চ মানকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বল। তার মানে স্থির ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, তোমরা লিখে নাও, স্থির ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান সীমাস্থ ঘর্ষণ বল। একে বলা হয় লিমিটিং ফ্রিকশান। ঠিক, লিমিটিং ফ্রিকশান বলা হয় একে। তাহলে একে যখন শর্টে লিখব, এই স্থির ঘর্ষণ সীমাস্থ ঘর্ষণকে শর্টে লেখা হয় সীমাস্থ ঘর্ষণ, একে শর্টে লেখা হয় এফ লিমিটিং। ঠিক, এই সীমাস্থ ঘর্ষণ বলকে আমরা এফ লিমিটিং লিখতে পারি, যে নিজের ভ্যালু চেঞ্জ করতে পারে। আমি একটা টেবিল বানাচ্ছি, তারপরে বলছি। ঠিক, তো এফ ম্যাক্সিমাম যেটাকেই আমি লিখতে পারি এফ লিমিটিং। তো এফ লিমিটিং কার ওপর নির্ভর করছে? এনের ওপর নির্ভর করছে। কিভাবে করছে বলছি, ধরে নাও একটি বই আছে, সেই বইকে তুমি টানছো, বুক সেলফ থেকে সেই বইকে টানছো, কিন্তু ভেবে দেখবে সেই বইটা যদি ওপরের দিকে থাকে, তার ওপরে যদি 3-4টে বই থাকে, তাহলে তুমি সহজে বের করে নিতে পারবে। কিন্তু সবথেকে নিচের যে বইটা আছে, সেলফের মধ্যে সবথেকে নিচের যে বইটা আছে, সেই বইটা কিন্তু টানতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কেন? ওপর থেকে অনেকগুলো বল আছে, যে কি করছে, এই এনকে বাড়িয়ে ফেলছে। সেই এন যদি বেড়ে যায়, তাহলে সীমাস্থ ঘর্ষণ বলের মান বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে স্যার বুঝতে পারলাম, তোমরা লিখে ফেলো, তারপরে আমি করছি। ঠিক, তো এই এফ লিমিটিং এখন থেকে আমরা লিখব সমানুপাতিক এন। ঠিক, একে সরিয়ে ফেললে একটা ধ্রুবক আসে, যেটাকে বলা হয় মিউ এস এন। তো একে সরিয়ে ফেললে একটা ধ্রুবক আসবে, যাকে আমরা মিউ এস দিয়ে লিখব। সেই মিউ এস হচ্ছে স্থির ঘর্ষণ গুণাঙ্ক, কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশান, স্থির ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এটা। তাহলে সমান হয়ে যাবে। তো এফ লিমিটিং হচ্ছে এটা। ঠিক, এটাই যদি স্থির ঘর্ষণ হয়, স্থির ঘর্ষণ গুণাঙ্ক, আমাকে স্থির ঘর্ষণ গুণাঙ্ক কেউ যদি জিজ্ঞেস করে কি হয়, তাহলে আমি লিখব এফ লিমিটিং বাই এন। তার মানে স্থির ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত। সীমাস্থ ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত আমি নিলে মিউ এস পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম স্যার। তাহলে ঘর্ষণ বলের মানটা কত হবে? ঘর্ষণ বলের মান সবসময় ম্যাক্সিমাম হবে না, এটা সর্বোচ্চ। স্থির ঘর্ষণ বল সব সময় এটা নয়, খেয়াল রাখবে। স্থির ঘর্ষণ বল সব সময় এফ লিমিটিং নয়, এফ ম্যাক্স নয়, সব সময় হয় না, সব সময় হয় না। ঠিক,
এফ এস নট ইকুয়ালস টু, মানে আমি এটা লিখতে চাইছি এফ এস যে ভ্যালুটা হবে, এটা লিখবে না, এরকম লিখবে স্থির ঘর্ষণ মানে সীমাস্থ নয়, সীমাস্থ ঘর্ষণ নয়। স্থির ঘর্ষণের সর্বোচ্চ মান, স্থির ঘর্ষণের সর্বোচ্চ মান সীমাস্থ। ঠিক ঠিক যেমন পরীক্ষায় সর্বোচ্চ মান 100, তার মানে তুমি 100 পেয়ে যাচ্ছ না, 100-র মধ্যে 0 থেকে 100-র মধ্যে যে কোনো মান তুমি পাবে, যে কোনো মার্কস তুমি পাবে। তো স্থির ঘর্ষণ বলছে যে আমার ভ্যালু এফ ম্যাক্স থেকে 0 পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে, তাহলে স্থির ঘর্ষণ হচ্ছে পরিবর্তনশীল হচ্ছে বল। তো স্থির ঘর্ষণ হচ্ছে পরিবর্তনশীল, স্থির ঘর্ষণ পরিবর্তনশীল বল লিখে নেবে, স্থির ঘর্ষণ পরিবর্তনশীল বল, সাথে সাথে নোটস লিখতে থাকবে। ঠিক, তো স্থির ঘর্ষণ হচ্ছে পরিবর্তনশীল বল। তো যার ভ্যালু 0 থেকে এফ লিমিটিং মানে মিউ এস এন পর্যন্ত এর ভ্যালু হতে পারে, মিউ এস এন পর্যন্ত এর ভ্যালু হতে পারে। ঠিক, সো এফএস যে কোনো ভ্যালু এবার নিতে পারে। এবার আমি একটা কোশ্চেনে তোমাকে দেখাচ্ছি যে এফের ভ্যালু কি কি হতে পারে। দেখে নাও, ধরে নাও এটা 4 কেজি, এটা হচ্ছে 5 কেজি, ঠিক 5 কেজি। এখানে স্থির ঘর্ষণ গুণাঙ্ক যেটা মিউ এস দেওয়া আছে 0.2, মিউ এসের ভ্যালু জেনারেলি 1 থেকে 0-র মধ্যে হয়, 0 থেকে 1-এর মধ্যে জেনারেলি হয়, ঠিক আছে। তো মিউ এস হচ্ছে 0.2, ঠিক, এটা একটি ধ্রুবক। মিউ এস হচ্ছে একটি ঘর্ষণ গুণাঙ্ক, এটা একটি ধ্রুবক যার কোনো মাত্রা থাকবে না, ঠিক আছে, মাত্রা থাকবে না, এককও থাকবে না। কারণ তুমি খেয়াল করে দেখো, এর যদি অনুপাত নিউটন তো নিউটন কেটে যাবে, তো মাত্রাও থাকবে না, এককও থাকবে না, এককহীন মাত্রাহীন। এবার বলো এখান থেকে এই ছবিটা থেকে আমি লিমিটিং ফ্রিকশান বের করতে পারবো। লিমিটিং মানে হচ্ছে যে মিউ এস এন। এবার স্যার এন কি? এন হচ্ছে এই কেসের জন্য উপর দিকে এন, নিচের দিকে 5G। তো এই কেসের জন্য এন হচ্ছে আমাদের 5G, তাহলে এফ লিমিটিং যেটা হবে মিউ এস এম জি, তো হয়ে যাবে 0.2 ইন্টু এম হচ্ছে 5, আমি ক্যালকুলেশন পারপাসে ইজি করার জন্য 10 ধরে নিয়েছি, তাহলে হয়ে যাবে আমাদের 10 নিউটন আমাদের ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হয়ে যাবে। এই কেসে সর্বোচ্চ মান হচ্ছে 10 নিউটন, কিন্তু তার মানে এটা নয় যে ঘর্ষণ বলই 10 হতে পারবে। এটার মানে হচ্ছে যে ঘর্ষণ বলের মান 10 নিউটন থেকে যে কোনো 0 পর্যন্ত যে কোনো ভ্যালু নিতে পারে। এফ এস 0 থেকে 10 নিউটন পর্যন্ত যে কোনো ভ্যালু নিতে পারে। এইটাকেই আমি আরেকটু ডিটেলসে বোঝাচ্ছি। কেমন? যে আমি দেখলাম স্যার এমন একটি বল আছে যে ভূত, সেই ভূত হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে 10, আর 0 থেকে যে কোনো ভ্যালু সে দিতে পারে, ঠিক। তো আমি বললাম ঠিক আছে, আমি এখানে একটা প্রযুক্ত বলকে লাগাচ্ছি, আমি এখানে একটা প্রযুক্ত বল এফ লাগাচ্ছি, ঠিক। সেই এফের আমি একটা টেবিল বানাচ্ছি যে প্রযুক্ত বল সাথে ঘর্ষণ বল কী হবে, সাথে ত্বরণ কী হবে বস্তুর। তো প্রযুক্ত বল প্রথমে আমি 5 নিউটন লাগিয়েছি, তো প্রযুক্ত বল আমি 5 নিউটন লাগিয়েছি, ঠিক। এবার এই যে ভূত আছে, সেই ভূত বলছে আমি তো 0 থেকে 10-এর মধ্যে যে কোনো ভ্যালুকে আমি আটকে দিতে পারবো। আমি এই যে ঠেলছি, ভূত বলছে 0 থেকে 10-এর মধ্যে যদি তোমার শক্তি হয়, তোমার বল হয়, তাহলে আমি আটকে দেবো, কারণ আমার সর্বোচ্চ ভ্যালু 10 আছে, ঠিক। তো আমি 5 দিয়েছি, তো ঘর্ষণ বল কি? এবার তুমি ভেবে দেখো, আমি 5 দিয়েছি মানে বস্তু চলছে না, স্থির আছে। বস্তু স্থির আছে মানে এই ঘর্ষণ বল এই দিকে ওকে আটকাচ্ছে। এবার কথা হচ্ছে, আমি যদি 10 লাগাই, আমি যদি 5 লাগাই, ঘর্ষণ বলে সর্বোচ্চ 10 আছে, কিন্তু ও তো চাইবে যে আমি 5 দিয়েই ওকে আটকাতে পারবো। আমার 5 দিচ্ছে, তো 5 দিলেই আমি আটকে ফেলতে পারবো, আমি 10 দিতে যাব কেন? আমি 5 দিয়েই আটকে ফেলবো। তো 5 ঘর্ষণ বল 5 নিউটন নিয়ে নেবে, আর ত্বরণ শূন্য হয়ে যাবে, ঠিক। তো ঘর্ষণ বলের মান এখানে হয়ে যাবে 5 নিউটন আর ত্বরণ শূন্য।
কেউ বলবে স্যার ও যদি এক্সট্রা ও 6 নিউটন যদি দিয়ে দেয়, যদি 6 নিউটন দিয়ে দেয় তুমি ভেবে দেখো তাহলে বস্তু এই দিকে চলতে শুরু করবে। কোনো দিন এমন হয়েছে তুমি এদিকে ঠেলছো বস্তু এদিকে আসছে তোমার দিকে আসছে, আমি এরকম করে বস্তুকে ঠেলছি সেই বস্তু এদিকে আসছে, তাহলে তো আমরা কোনো বন্ধুকে দূরে পাঠানোর জন্য ঠেলতামই না, ঠিক তো? তো কোনো বন্ধুকে দূরে পাঠানোর জন্য ঠেলতে হবে, তাহলে কি ঘর্ষণ কোনো দিন এমন করতে পারে বেশি লাগিয়ে তোমার দিকে করে দিতে? সেটা কোনো দিনই হবে না। তো ঘর্ষণ বলে বেশি লাগতে পারে না, ঘর্ষণ বলে বেশি লাগতে পারে না, সে ওই ভ্যালুটাই দেবে যেটা আমি দিয়েছি, যেটা আমি প্রয়োগ করেছি, তাহলে এফ ইকুয়ালস টু এফ হয়ে যাবে। বুঝতে পারলে? চলো তারপরে আমি বললাম আরেকটু বাড়াই বল, আমি কি করলাম 8 নিউটন দিয়ে দিলাম, ঠিক? তো ঘর্ষণ বল খুশি যে এ এমন বল দিয়েছে আমি যেটা দিতে পারবো। তো ঘর্ষণ বল আবারও ওকে থামিয়ে ফেলবে, কিন্তু এবার 5 না দিয়ে বলবে 5 দিলে তো হবে না, আমি একে থামানোর জন্য 8 দিতে হবে, তাহলে 8 নিউটন আর ত্বরণ শূন্য হয়ে যাবে, ঠিক? এবার প্রযুক্ত বল, এবার আমি কি করেছি যে এবার আমাকে বস্তুকে চালাতেই হবে যে করে। আমি কি করলাম, কোনোভাবে সিক্রেট এজেন্ট দিয়ে এর ম্যাক্সিমাম ভ্যালুকে আমি জেনে গেছি যে এর ম্যাক্সিমাম ক্ষমতা হচ্ছে 10 নিউটন, এর ম্যাক্সিমাম বল হচ্ছে 10 নিউটন। তো আমি 10 লাগিয়ে দেখি কি হয়। তো আমি যখন 10 নিউটন দিলাম তখন একটু ভয় পাচ্ছে, ঠিক? তো 10 নিউটনে ঘর্ষণ বল বুঝতে পেরে গেছে যে এ তো সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছে গেছে, তবুও আমি 10 তো দিতে পারবো। তো ঘর্ষণ বল এবার কিন্তু 10 দিয়ে দেবে, ত্বরণ শূন্য হবে, ঠিক? কিন্তু এর পরে ঘর্ষণ বল ভয় পাচ্ছে যে এর থেকে একটু যদি বেশি করে দেয় তাহলে কিন্তু ত্বরণ শূন্য থাকবে না, আমাকে বস্তু কিন্তু আর আমি ধরতে পারবো না, বস্তু এবার চলতে শুরু করবে। তাহলে এবার আমি বুঝে গেছি, এবার আমিও চাইবো না এক্সট্রা বল খরচ হোক, তো আমি 10.000 লাইফ টাইম 0 করে 1 বসি।